This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চরম উপলব্ধিটা হয়েছে বাবন বন্দ্যোপাধ্যায়, কিন্তু একটু দেরি হয়ে গেছে। এই যা আগে উঠেছেন এখন নামছেন, স্বীকার করে নিয়েছেন তিনি। এই জন্যই বলে সত্যি কথাটা আলটিমেটলি সত্যিই হয়, যেটা হওয়ার সেটা আর চাপা থাকে না। যার যেখানে থাকা সেটাই তো তার জন্য সত্যি। কেন উঠছেন তার পেছনেও একটা সত্যি থাকে, কেন পড়ছেন তার পেছনেও একটা সত্যি থাকে। ছাপার চেষ্টা করেন সবাই, ওই ওঠার পর ভুলে যান কিসের জোরে উঠেছেন, মইটা আসলে কি ভুলে যান। আর যখন সেটা সরে যায়, ওপরে ঝোলেন, পাগুলো লড়বড় লড়বড় করে, তখন রিয়েলাইজ করেন আসলে মইয়ের গুরুত্বটা কতটা। ওই বলা যায় না যে কখনো সত্যিটা চাপার চেষ্টা করবেন। এই দেখুন বাংলাদেশে সেখানে কি হচ্ছিল, সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন চলছিল। তত্ত্বাবধায়ক সরকার কি বলছিল যে কিছু হয়নি। এখন আমরা কি শুনলাম? এখন শুনলাম যে হচ্ছে আক্রমণ হচ্ছে, কয়েকটা জায়গায় হচ্ছে আক্রমণ হচ্ছে নাকি ওই আওয়ামী লীগের কর্মীদের ওপর। ঘটনাচক্রে হিন্দু তারা, অর্থাৎ বাংলাদেশে যে হিন্দুরা আক্রান্ত এটা ঘুরিয়ে হলেও স্বীকার করতেই হলো। আসলে ওপারে ধর্মীয় মৌলবাদ এখন রাজত্ব করছে, আর মোহাম্মদ ইউনূসের সরকার সেটাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখাতে চাইছে। বলে না হাতির দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত আলাদা, কিন্তু দুটোই হাতিরই দাঁত, দুটোর কাজ শুধু আলাদা। ওপারে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, অর্থাৎ আক্রমণটা হচ্ছেই। বাংলাদেশের কেয়ারটেকার সরকার সেনা কী করছে? হিংসা থামানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করছে, অথচ হিংসা থামছে না। থামানোর চেষ্টা আর চলতে দেওয়া দুটোই কিন্তু এক জিনিস, ওই হাতির দাঁতের মতো, শুধু কাজটা আলাদা। একটায় অজুহাত আর একটায় কট্টরবাদ। আজ প্রথমবার আমাদের দেশের একমাত্র বাংলা টেলিভিশন চ্যানেল হিসেবে আমরা কথা বলেছিলাম মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারির সঙ্গে। অনেক চেষ্টা করলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম চেষ্টা করেছিলেন একটা বাংলা চ্যানেলের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে বাঙালিদের কাছে অন্তত নিজেদের উদ্যোগটা, নিজেদের ওই আমরা বলি স্লেট পরিষ্কার করা আর কি, সেটা করতে পারেননি। সত্যটা লুকাতে পারেননি। শত চেষ্টা করলেও ভুস করে সত্যিগুলো বেরিয়ে পড়েছে। তিনটে সত্যি আজ TV9 বাংলার দর্শকদের সামনে তাকে স্বীকার করতে হয়েছে, মানতে হয়েছে। ওপারে ধর্মীয় মৌলবাদের রোষেই সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত, এটা স্বীকার করতে হয়েছে। শফিকুল সাহেব আজ স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ভারতের জাতীয় পতাকার অবমাননা তার দেশে হয়েছে। এমনকি চিন্ময় প্রভুর আইনি অধিকারও যে দেওয়া হচ্ছে না সেটাও বলতে বাধ্য হয়েছেন। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে নিন্দা করতে হয়েছে। চিন্ময় প্রভুর ক্ষেত্রে বলতে হয়েছে যে চাইলে তার জন্য ওই আইনি ব্যবস্থা দেওয়া হবে, তার আইনজীবীদের প্রোটেকশন দেওয়া হবে। তাকে বলতে হয়েছে যে সংখ্যালঘুরা তারা তাদেরই কেউ তাদেরই, মানে ওই যেরকম বলা হয় আর কি, আমাদেরই মা বাবা ভাই বোন, আমাদের পরিবারের মতো, এদের প্রোটেকশনের ব্যবস্থা করবেন, অর্থাৎ তারা আক্রান্ত হচ্ছেন। আর এটাও বলতে হয়েছে ভারতের জাতীয় পতাকার সেখানে অবমাননা হয়েছে। জামাত আর উগ্র কট্টরবাদ বিভিন্ন সংগঠন তারা মাথার মধ্যে ভরে নিয়ে এখন ও দেশে যে কাজকর্মগুলো করছে সেটা মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু অজানা নয়। কিন্তু তারপরেও এই কথাগুলো বলতে হচ্ছে, তার কারণ এখন তারা রিয়েলাইজ করছেন মাঙ্কিস প চেয়েছিলেন এটা। এখন যখন চারপাশে বাংলাদেশের ওপর ক্রমাগত চাপ বাড়ছে, ব্রিটেন আমেরিকার মতো দেশের পাশাপাশি ভারতও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে, তখন সত্যিটা আস্তে আস্তে রিয়েলাইজ করেছেন। ইচ্ছে পূরণ হয়েছে, কিন্তু যা চেয়েছিলেন সব হয়েছে। সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, ওই মৌলবাদ গেড়ে বসেছে, ওই বিপ্লব করে যে জিনিসটা এসছিল তার মধ্যে থেকে ঢুকে পড়ে পুরো ক্ষমতা হস্তগত করা হয়েছে, সব হয়েছে। কিন্তু ওই বললাম তার সঙ্গে সঙ্গে
যে কনসিকোয়েন্সেসগুলো মানে বিপদগুলো এসছে সেগুলোকে তো এড়ানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে পাক কূটনীতিকরা এসে দেখা করছেন, চীন জামাতের সাথে বৈঠক করছে, অর্থাৎ চারপাশ থেকে তাদের দেশটাকে কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে গোটা বিশ্বে ভারতের যে অবস্থান, সেখানে তাদের বিরুদ্ধে সব কিছু বিদ্বেষ পোষণ করে যেভাবে একটা গোটা বাংলাদেশটা ভারত বিদ্বেষী হয়ে ওঠার চেষ্টা করছে, সেটা যে তাদের একঘরে করে দেবে সেটাও বুঝতে পারছেন। দেখুন, আমরা আমাদের দেশের কথা বুঝি, আমরা জানি ভারত মৌলবাদকে প্রশ্রয় দেয় না এবং আমাদের দেশ তার রীতিনীতি মানে, যেভাবেই তারা দেখানোর চেষ্টা করুক না। কিন্তু আমাদের গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী, আমাদের এখানে সাম্প্রদায়িক ঐক্য অন্য জায়গা থেকে সম্পূর্ণ রকম আলাদা। আমাদের এখানে নাকোদা মসজিদের ইমাম তিনি নিন্দা করতে পারেন, আর জামা মসজিদের শাহী ইমামও ওপারে হিন্দুদের ওপর অত্যাচারের নিন্দা করতে পারেন। আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকী, তহা সিদ্দিকী, হয়তো তারা ঘরোয়া জায়গায় এখন একে অপরের বিরুদ্ধে, কিন্তু যখন পাশের রাষ্ট্রে সংখ্যালঘু হিসেবে হিন্দুদের ওপর অত্যাচার করা হয় তখন তারা প্রতিবাদ করেন, চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি করেন। এটা বোঝায় গণতন্ত্র এবং মূলগত ঐক্যের শক্তিটা কতটা। এইটাই ওরা ওখানে বুঝতে পারছে না। ওখানে এখন গো অ্যাজ ইউ লাইক হয়ে গেছে, যে যার মতো নিজের স্বার্থ পূরণের চেষ্টা করছে। আর তার জন্য কি হচ্ছে, চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি করা একজন যুবককে বেধড়ক মারা হয়েছে। সুনামগঞ্জের মোংলা গ্রাম, সেখানে রাতভর অত্যাচার চলেছে সনাতনীদের বাড়িতে, অন্তত 150-র বেশি বাড়ি নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় স্থান থেকে হিন্দুদের দোকান বাজার কিচ্ছু বাদ যায়নি। আজ প্রেস সেক্রেটারি বারবার বললেন তারা প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকর। মানে পরিস্থিতিটা যে নিয়ন্ত্রণের বাইরে সেটা তাহলে আর অস্বীকার করা যাচ্ছে না, স্বীকার করতে হচ্ছে, তাই তো? আমরা কিন্তু এটাকে নিন্দা জানিয়েছি। আমরা বলছি কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না। চিন্ময় দাস প্রভুর একজন আইনজীবী আছেন, আমরা এখনো জানি না কেন উনি কালকে তাকে রিপ্রেজেন্ট করলেন না। আগের হিয়ারিং এ তো উনি ছিলেন, কেন উনি গতকাল আসলেন না আমরা এটা জানি না। অবশ্যই তার লিগাল অ্যাটমসফিয়ারকে আমরা সেফ এন্ড সাউন্ড রাখার একদম আমাদের কমিটেড। চিন্ময় প্রভুর যদি লয়ার মনে করেন যে উনি ইনসিকিউরিটিতে ভুগছেন, উনি আমাদেরকে বলেন, আমরা ওনাকে সিকিউরিটি দিব। আর আপনি যে ছবিগুলোর কথা বলছেন, আমরা দেখেছি ইন্টারনেটে এরকম অনেক, দে আর ফ্লাডেড উইথ দিস ফটোস, আমি অস্বীকার করছি না। দেখুন, তাও ওনারা যে এখন রিয়েলাইজ করছেন, এগুলো বলতে বাধ্য হচ্ছেন, সেটা থেকে বোঝা যায় যে সমবেত প্রতিবাদের জোর কতটা। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না, সীমাহীন আগ্রহ আর কি। কথাগুলো কে বলেছিলেন জানেন? কথাগুলো হিমু মানে লেখক হুমায়ুন আহমেদের, বাংলাদেশি লেখক। আমাদের কাছে তো অসাধারণ লেখক, বাংলাদেশি বলে আমরা তাকে ভুলে থাকব। এই মূর্খামিগুলো অন্য কেউ করতে পারে, অন্য রাষ্ট্রের কিছু কিছু লোক করতে পারে, আমরা করতে পারি না। মেঘ আমরা স্পর্শ করতে পারি না, তাই মেঘকে ছোঁয়ার স্বপ্ন দেখি। সাধারণ মানুষের স্বপ্নের রদবদল হয়েছে, স্বপ্নের ক্লাসটা বদলেছে। কদিন আগে পর্যন্ত আম জনতা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখত। লাখ টাকা বা লাখপতি হওয়াটা আম বাঙালির কাছে একটা স্বপ্ন ছিল একটা সময়। এখন স্বপ্নের ভলিউমটা বদলে গেছে। ক্যাশ 50 কোটি টাকা তো বাঙালি দেখে ফেলেছে, ওই টাকার পাহাড় মনে আছে? সেগুলো দেখার পর কত বাঙালি মধ্যবিত্ত মনে মনে ভেবেছিলেন, বাবু তো ইস ওতে কিছু যদি পেতাম, ভাবেনি? বুকে হাত দিয়ে বলুন তো, 2022-এর 22শে জুলাই যখন থরে থরে টাকা দেখেছিলেন, মনে হচ্ছিল তো? দেখুন, আলটিমেটলি যখন সব পরপর জেলে ঢুকতে শুরু করেছিল তখন সত্যিটা মানুষের বোধগম্য হয়েছিল। কি বলেছিলেন তারা?
তারা কী ভেবেছিলেন তখন? ভাগ্যিস দুর্নীতি করি না, তাই নিশ্চিন্তে ঘুমোতে পারছি, জেলে যেতে হচ্ছে না। ওটা নেতার মাতব্বরদের কপিরাইট থাকুক, আমরা বরঞ্চ আম নাগরিক বরাবরের মতো দুর্নীতির শিকার হয়েই থাকুক। নোটের পাহাড় দেখার পর বাঙালির স্বপ্নের ক্লাসটা কিন্তু বদলে গেছে, এটা ঘটনা। কিন্তু দুর্নীতির ক্লাসটা, শিক্ষায় দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু কয়লা দুর্নীতি, মানে দুর্নীতিগুলো তার অ্যামাউন্টগুলো ভাবুন তো, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি, এরকম আর কি। চারপাশে দেখুন লেভেলটা বেড়ে গেছে। এগুলোকেও বলতে পারেন এই মানে ওই বললাম ওই সবই এফেক্ট, ওই টাকার পাহাড়ের এফেক্ট। আবাসের কথাই ধরুন, একজন গরিব মানুষকে ন্যায্য অধিকারের সরকারি প্রকল্পের ঘর দিতে স্থানীয় স্তরের নেতারা কমিশন খাচ্ছে। কত টাকা সেটা ভাবতে পারেন। আজ মালদার বৈষ্ণবনগরে পঞ্চায়েত প্রধানের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর নাম করে তোলাবাজির অভিযোগ ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গরিব মানুষের কাছ থেকে 7,000 টাকা নেওয়া হয়েছে। বিনা পয়সার একটা ঘরের জন্য 7,000 টাকা ঘুষ। আবাসের তালিকায় একজন গরিবের নাম তুলতে কখনো 7, কখনো 10, কখনো আবার 30,000 টাকার মতো কমিশন দিতে হচ্ছে বলে অভিযোগ। আবার আরও 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 অন্যরকম জিনিসও তো শোনা যাচ্ছে। মাত্র 5,000 টাকা আবাসের কাটমানি দিয়েছিলেন একজন, কিন্তু আলটিমেটলি তালিকায় নাম না থাকায় সেই টাকাটা ফেরত চেয়েছিলেন এক প্রৌঢ়। মারের চোটে 3 দিন আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তার প্রাণটা গেছে বেঘরে। এত বড় সাহস! টাকা দিয়েছিলেন, হজম হয়ে গেছে, বাড়ি দেওয়া হবে এই প্রতিশ্রুতি পেয়েছিলেন, এটাই তো অনেক। নেতারাই সব বলেন হবে, হয় নাকি সব কিছু? তাহলে ফেরত চাইতে আসবে? তাতে যা হওয়ার তাই হয়েছে, তার ক্লাস নিয়ে নিয়েছেন। এই ক্লাসটা একটু কড়া, আগেকার দিনের মাস্টারমশাইদের মতো একটু মারধর করেছিলেন, ব্যাস বেঘরে জীবনটা চলে গেল। এবার এটাকে আপনারা দুর্নীতির ক্লাস উঠছে না নামছে কি বলবেন আমি জানি না। আজ আলিপুরদুয়ারে আবাস তালিকায় নাম না ওঠা একটা ছোটোখাটো প্রতিবাদ হয়েছে। প্রতিবাদে সামিল হয়েছিলেন দুস্থ পৌরা খুকু পাল। টিনের চাল দেওয়া ঘর, আবাসে নাম উঠবে এই ভেবেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। নেতারা এসে 300 টাকা চেয়েছিল, আর মাত্র 300 টাকা। ভাবুন, নেতারা জনগণের খেয়াল রাখেন, তাদের কত কিছু দেন, বাড়ি টাড়ি দেবেন বলেন, অ্যাটলিস্ট প্রতিশ্রুতি তো দেন। তার জন্য 300 টাকা কোনো টাকা হলো? এত কোটি কোটি দেখে ফেলার পর। কিন্তু মুশকিল হচ্ছে ওই বয়স্ক নিঃস্ব খুকুপালের কাছে ওই 300 টাকাটা তো ওই টাকার পাহাড়েরই সমান। কিন্তু তাও চাই মানে চাই। সেই বাবু কইলেন একদম সেই স্টাইল চলছে। 300 টাকাই নিয়ে নিয়েছিল পঞ্চায়েতের সদস্যরা। তালিকা বেরিয়েছে, প্রতিশ্রুতি পেয়েছিলেন, কিন্তু নিজের নামটা যথারীতি দেখেন নেই, তাই রাস্তায় নেমেছেন খুকু দেবী। এবার বলুন দুর্নীতির ক্লাসটা কোথায় নেমেছে? কোটি কোটির দুর্নীতি দেখা বাঙালি এখন 100 টাকার দুর্নীতিও করতে ছাড়ছে না। বুঝতে পারছেন ব্যাপারটা? মাটি ঘর, তার মধ্যে একটা ঘরের মধ্যে সবকিছু। তারপরে জলে কষ্ট করি, জল 6 দিন 9 দিন করে মানুষের বাড়িতে বাড়িতে থাকে। জলের সময় একটুখানি করে ঘরে জল হয়। 3-4 জন আসে পরে কি কি লেখলো ঠেকলো ওগুলো আমি কিছু জানি না। দেখছে লেখার পরে বলে কি যে আমাকে 300 টাকা দিতে লাগবে। তখন আমি চিন্তা করলাম 300 টাকা দিতে লাগবে, কোথেকে দিব? তার খরচার টাকা আছে, দোকান খরচার। পরে আমি দিয়ে দিলাম, দেখে যদি ঘরটা পাই, আমি ঘরে এত কষ্ট করতেছি, বাকি সদাই খাবো। পরে বাকি করে সব কিছু আনলাম, মোটামুটি 300 টাকা দিয়ে দিলাম। কিন্তু আজ অব্দি আমার কোনো ঘরে কোনো খবর নেই। আমি যেখানে যা বলে তাই করি, হ্যাঁ, কিন্তু তাও আমার নামই থাকে না। কেন? এই যে ভয়টা আমার নামই বলে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত থেকে লোক আছে। খুকু দেবীর জন্য খারাপ লাগছে জানেন তো। উনি সম্ভবত গাঁয়ে গঞ্জের খবর ঠিক মতো রাখেন না। 30,000 টাকা ঘুষ দিয়েও যেখানে আবাসের ঘর মেলে না, সেখানে 300 টাকায় কিভাবে ঘর পাবেন তিনি? তাই দোষটা বোধহয় এই বয়স্ক মানুষটার। হাজারো নিয়ম, হাজারো কড়াকড়ি, তা সত্ত্বেও যখন এই কাটমানি কালচারটা থামছে না, তখন ধরেই নিতে হবে যে এটাই সিস্টেম। সিস্টেমের রদবদল এটা তো অত সহজ নয়, এটা জনতারও বুঝে নেওয়া উচিত। এবার যারা বুঝছেন না, যারা বদল চাইছেন, তারা ওই
মাঙ্কি স্পয়ের গল্পটাকে মনে করুন। হয় খুকুদেবীর মতো ওই প্রতিবাদ করতে হবে, হাউতাস করতে হবে, চোখের জলে জীবন কাটাতে হবে, যেটুকুনি ছিল ওই ঘরের খরচা সেই টাকাটাও যাবে, আর নয়তো ওই রঘুনাথগঞ্জের ওই ভদ্রলোকের মতো বেঘরে জীবন দিতে হবে। এটাই হচ্ছে মাঙ্কি স্প। চাইবেন, কিন্তু খেয়াল করে চাইবেন কার কাছে, কোন যুগে, কিভাবে চাইছেন। আর তাতে যদি কেউ তথাস্তু বলে দেন, তার বদলে কোন বিপদ আপনার ঘরে এসে ঢুকবে, সময়টা ভালো না।